আমাদের শরীরের যে সমস্ত গুরুত্বপূর্ণ অঙ্গগুলো আছে তার মধ্যে কিন্তু একটা অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে কিডনি। এখন কিডনির যদি আপনার সমস্যা হয় তাহলে কি কি সমস্যা আপনার শরীরে দেখা দেবে এটা জানাটা কিন্তু খুব জরুরি। আর এটা জানতে গেলে আপনাকে তার আগে জানতে হবে কিডনি আমাদের শরীরে কি কি উপকার করে, কি কি কাজ করে। এখন একটা অঙ্গ আমাদের শরীরে যে যে কাজ করবে সেই অঙ্গটা যদি খারাপ হয়ে যায় বা সেই অঙ্গটা যদি কোনো ডিজিজ তৈরি হয় তাহলে সেই সেই কাজগুলোই বাধাপ্রাপ্ত হবে। তাই এই যে কিডনি আমাদের শরীরে কত গুরুত্বপূর্ণ কাজগুলো করে সেটা জানুন। 5টা গুরুত্বপূর্ণ কাজ কিন্তু এই কিডনির উপর দাঁড়িয়ে থাকে। আর এই যে গুরুত্বপূর্ণ কাজগুলো বলবো এটা কিন্তু কোনো জায়গা থেকে নেট থেকে নামানো বা গুগল থেকে কালেক্ট করা এরকম কিছু নয়, কিন্তু ডাইরেক্ট মেডিকেলের বই থেকে আপনাদেরকে বলছি। পুরো দেখুন, ছবিতে শো করিয়ে বলছি একের পর এক কাজ। ইংলিশে লেখা থাকবে, তবে এটা আমি বাংলাতে আপনাদেরকে সুন্দরভাবে বলে দিচ্ছি। তো প্রথম যে কাজটা করে সেটা দেখুন, লেখা আছে এক্সক্রিয়েশন অফ মেনি মেটাবলিক ব্রেকডাউন প্রোডাক্টস। এক্সক্রিয়েশন মানে হচ্ছে বাইরে বের করে দেওয়া, বাইরে বের করে দেয়। মেনি মেটাবলিক প্রোডাক্ট মানে আমাদের যে খাবার আমরা খাই সেই খাবার হজম হয়ে যাওয়ার পরে যে প্রোডাক্টগুলো, ওয়েস্ট প্রোডাক্টগুলো তৈরি হয় সেগুলোকে বাইরে বের করে দেয়। এখন প্রশ্ন হচ্ছে ওয়েস্ট প্রোডাক্টগুলো কি কি। দেখুন প্যাকেটের মধ্যে দেওয়া আছে ইনক্লুডিং অ্যামোনিয়া, ইউরিয়া অ্যান্ড ক্রিয়েটিনিন ফ্রম প্রোটিন অ্যান্ড ইউরিক অ্যাসিড ফ্রম নিউক্লিক অ্যাসিড, ড্রাগস অ্যান্ড আদার টক্সিনস। তাহলে এই সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু শরীর থেকে বাইরে বের করে দিতে কাজ করে। তাহলে কি কি প্রোডাক্টগুলো? অ্যামোনিয়া, ইউরিয়া, ক্রিয়েটিনিন ফ্রম প্রোটিন মানে প্রোটিন জাতীয় খাবার খাওয়ার পরে যে ক্রিয়েটিনিন তৈরি হয় সেখান থেকে সেটা, ইউরিক অ্যাসিড ফ্রম নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড থেকে তৈরি ইউরিক অ্যাসিডকে বাইরে বের করে দেয়, ড্রাগস আর শরীরে জমে থাকা বিভিন্ন রকমের টক্সিন এইগুলোকে কিন্তু শরীর থেকে খুব সহজে বাইরে বের করে দিতে কাজ করে। ফার্স্ট কাজ এটাই করে। তাহলে কিডনির যদি প্রবলেম হয় ফার্স্ট ব্যাঘাত কিন্তু এই জায়গাটাতে হবে। শরীর থেকে টক্সিন বেরোবে না, ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যাবে, ইউরিয়া ক্রিয়েটিনিনের পরিমাণ বেড়ে যাবে, এই সমস্ত ঘটনাগুলো কিন্তু তৈরি হবে। নেক্সট দেখুন, রেগুলেশন অফ ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইটস ব্যালেন্স। মানে জল এবং ইলেকট্রোলাইটস, আমাদের শরীরে যে ইলেকট্রোলাইটসগুলো রয়েছে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, কপার, আয়রন, এই যে ইলেকট্রোলাইটসগুলো রয়েছে এই ইলেকট্রোলাইটসগুলোর মধ্যে আর জলের মধ্যে একটা ব্যালেন্স রাখতে কিন্তু খুব ভালোভাবে সাহায্য করে কিডনি। তাহলে যদি কিডনি সমস্যা হয় এটাতেও প্রবলেম হবে। নেক্সট যে ফাংশনটা করে সেটা দেখুন, মেনটেনেন্স অফ অ্যাসিড বেস ব্যালেন্স। এই অ্যাসিড বেস ব্যালেন্স হচ্ছে অ্যাসিড এবং ক্ষারের মধ্যে সামঞ্জস্য বজায় রাখে। শরীরের মধ্যে অ্যাসিড এবং ক্ষার যে থাকে সেই অ্যাসিড এবং ক্ষারের মধ্যে সামঞ্জস্য বোধটাকে কিন্তু বজায় রাখে এই কিডনি। আর কিডনির সমস্যা হলে অ্যাসিড ক্ষারের ব্যালেন্স ভেঙে যায়। নেক্সট যে কাজটা করে সেটা হচ্ছে রিঅ্যাবজর্পশন অফ এসেনশিয়াল সাবস্টেন্স। এই রিঅ্যাবজর্পশন অফ এসেনশিয়াল সাবস্টেন্স মানে হচ্ছে আমরা যে খাবার খাই সেই খাবারগুলো ইন্টেস্টাইনের মধ্যে যা অ্যাবজর্ব হওয়া, শোষণ হওয়ার হয়ে তো যাচ্ছে, পুনরায় ওই খাবারগুলো যখন কিডনিতে চলে আসে তখন কিডনি আবার আরো একবার পুনর্শোষিত করে দেয়, রিঅ্যাবজর্পশন করিয়ে দেয়। এসেনশিয়াল সাবস্টেন্স মানে যেগুলো আমাদের শরীরে প্রয়োজনীয় জিনিস অথচ সেগুলো বাইরে বেরিয়ে যেতে যাচ্ছিল, সেই বাইরে বেরিয়ে যাওয়ার পথে আবার একবার শোষণ করে শরীরের কাজে লাগিয়ে দেয়। এই কাজটা কিন্তু ব্যাঘাত হয়ে যাবে যদি কিডনি ভালো না থাকে। নেক্সট হচ্ছে দেখুন, সিক্রেশন অফ হরমোনস সাচ অ্যাজ এরিথ্রোপয়েটিন অ্যান্ড রেনিন। তাহলে কি বলছি না, কিডনি এরিথ্রোপয়েটিন এবং রেনিন নামে দুটো হরমোন সিক্রেশন করে। এখন প্রশ্ন হচ্ছে এই এরিথ্রোপয়েটিন এবং রেনিন এই যে দুটো হরমোন, এই দুটো হরমোন শরীরে কি কাজ করে? এই দুটো হরমোন কিন্তু শরীরে খুব গুরুত্বপূর্ণ কাজ করে। ফার্স্ট যদি বলি এরিথ্রোপয়েটিনের কথা, এরিথ্রোপয়েটিন কি করে না, বোন ম্যারো থেকে আরবিসি বা লোহিত রক্ত কণিকার উৎপাদন যেটা হয় সেই উৎপাদন হতে কিন্তু খুব ভালোভাবে সাহায্য করে আমাদের শরীর। বোন ম্যারো থেকে আরবিসি প্রোডাকশনে সাহায্য করে। আর কি করে না, রক্ত
রক্তের অক্সিজেনের মাত্রা যেটা সেটাকে বজায় রাখে। কারো শরীরে যদি অক্সিজেন লেভেল কমে যায় তার মানে বুঝতে হবে এরিথ্রোপয়েটিন হরমোনের সিক্রেশনে কোনো গন্ডগোল রয়েছে। আর তার মানে কি, এরিথ্রোপয়েটিন সিক্রেশনের গন্ডগোল হওয়া মানে কিডনির সমস্যা আছে, কারণ কিডনি থেকে তো এরিথ্রোপয়েটিন হরমোন সিক্রেশন হয়। কিরকম একটার সঙ্গে একটা সামঞ্জস্য বুঝতে পারছি। আর কি করে না, রক্ত এবং অক্সিজেনের মধ্যে একটা মেনটেনেন্স বজায় রাখে, সমঝোতা বজায় রাখে। এটা হচ্ছে এরিথ্রোপয়েটিনের কাজ। এবার হচ্ছে রেনিন। রেনিন এই যে হরমোনটা সিক্রেশন হয়, রেনিন হরমোনের কি কি কাজ করে? এই রেনিন হরমোনটা ফার্স্ট যে কাজ করে সেটা হচ্ছে রক্তচাপকে নিয়ন্ত্রণ করে। যারা যারা হাই ব্লাড প্রেশারে আক্রান্ত তাদের শরীরে কিন্তু এই রেনিন হরমোনের সিক্রেশনের একটা ডিসব্যালেন্স হয়ে আছে। আর এই জন্যই তো বলা হয় উচ্চ রক্তচাপে যদি দীর্ঘদিন ভুগতে থাকে কোনো মানুষ, তাহলে তার কিডনির সমস্যা তৈরি হয়। কেন বলা হয়? এই কারণের জন্যই বলা হয়। এর পাশাপাশি কি করে না, আমাদের শরীরে সোডিয়াম এবং ওয়াটার বা জল এই দুটোর ব্যালেন্স ঠিক রাখে। আর উচ্চ রক্তচাপ মানে কি, সোডিয়ামের পরিমাণ বেড়ে যাওয়া। আর এই সোডিয়াম আর ওয়াটারের ব্যালেন্স যদি ঠিক থাকে তাহলে কি হবে না, রক্তচাপ কখনো বাড়বে না, মানে হাই ব্লাড প্রেশারে আপনি ভুগবেন না। আর এই যে ব্যালেন্সটা ঠিক রাখে কিন্তু এই রেনিন হরমোন। এছাড়া আমাদের শরীরে যে জল আমরা খাই সেই জলটা সারা শরীরে কাজে লাগার পরে যখন কিডনিতে যায়, কিডনি আবার ওই জলকে পুনরায় শোষণ করিয়ে শরীরের কিছুটা কাজে লাগিয়ে দেয়, বাকিটা ইউরিন আকারে বের করে দিতে সাহায্য করে। তাহলে এই ওয়াটার রিঅ্যাবজর্পশনে কিন্তু খুব ভালোভাবে কাজ করে এই রেনিন হরমোন। তাহলে এরিথ্রোপয়েটিন আর রেনিন কত গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন। এই দুটো গুরুত্বপূর্ণ হরমোন কিন্তু কিডনি থেকে সিক্রেশন হয়। নেক্সট দেখুন মেটাবলিজম অফ ভিটামিন ডি। ভিটামিন ডির মেটাবলিজমে খুব ভালো কাজ করে। এক্ষেত্রে একটা কথা বলি, যাদের হাড়ের খুব সবসময় ব্যথা যন্ত্রণা হয়, শরীরে ক্যালসিয়াম ভিটামিন ডির পরিমাণ কমে যায়, তাদের ক্ষেত্রে বুঝতে হবে কিডনির কিছু সমস্যা আছে, কারণ ভিটামিন ডি কিডনি একমাত্র মেটাবলিজম ঘটায়। আর নেক্সট যেটা লেখা আছে সেটা দেখুন রেগুলেশন অফ ব্লাড প্রেশার। ব্লাড প্রেশারটাকে রেগুলেট করে, মেনটেন করে কিন্তু কিডনি। তাহলে কিডনির যদি সমস্যা হয় তাহলে কি হবে না, ব্লাড প্রেশারের রেগুলেশন হবে না, যার ফলে আপনি হয় উচ্চ রক্তচাপে ভুগবেন, নয়তো লো রক্তচাপে ভুগবেন। হয়তো আপনার প্রেশার বাড়বে, না হলে কমে যাবে। তার মানে বুঝতে হবে কিডনির কিছু সমস্যা। প্রেশারের গন্ডগোল মানে কিডনির কোনো না কোনো সমস্যা আছে, এটা কিন্তু মাথায় আনতে হবে। বর্তমানে কিন্তু অনেক ডাক্তারবাবু এটা ভাবছে না, এটা কিন্তু ভাবাটা দরকার। যদিও যারা অভিজ্ঞ ডাক্তারবাবু তারা অবশ্যই এটা ভাবে। তো উচ্চ রক্তচাপের প্রবলেম মানে কিডনির একটা ভালো আছে কিনা দেখে নেওয়াটা খুব জরুরি। তো এই তো গুরুত্বপূর্ণ কাজ কিডনি করে। এখন প্রশ্ন হচ্ছে, এত গুরুত্বপূর্ণ কাজ যদি কিডনি করে থাকে তা সত্ত্বেও কিডনিকে কিন্তু ভালো রাখার কোনো উপায় আমরা মেনটেন করি না, হয়তো অনেকে জানেই না। সেক্ষেত্রে কিছু খাওয়া দাওয়ায় লাগাম আনতে হয়, আর কিছু জিনিস খাওয়া দাওয়া বর্জন করতে হয়, কিছু জিনিস খাওয়া দাওয়া শুরু করতে হয়। সেগুলো কি কি সেগুলো পরপর আমি আবার বলবো, কোনগুলো খাবেন কোনগুলো খাবেন। এই প্রসঙ্গে আরো একটা কথা বলি, এই যে কিডনির এই যে খাবারগুলো বলছি বা কিডনি এত গুরুত্বপূর্ণ কাজগুলো করে, তো সেক্ষেত্রে আপনি যদি কিডনির সমস্যায় ভুগে থাকেন বা আপনার যদি কিডনির কোনো রকম সমস্যা বা ক্রিয়েটিনিন যদি হাই থাকে, সেক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্টের জন্য সরাসরি যোগাযোগ করতে পারেন। দেখুন নাম্বার শো করছে, সেখান থেকে আপনি সরাসরি চাইলে যোগাযোগ করতে পারেন। যাদের কিডনির সমস্যা আছে, যারা কিডনির সমস্যায় কম বেশি ভুগছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পালং শাক খাওয়াটা কমাতে হবে। পালং শাক নয়, বরং তার পরিবর্তে লাল শাক খান। কিন্তু কেন আমি পালং শাক খাবো না, লাল শাক খাবো কেন? পালং শাকে কি হয় না, অক্সালেটের পরিমাণ বেশি থাকে, কিন্তু লাল শাকে এই অক্সালেটের পরিমাণ তুলনামূলকভাবে কম থাকে। আর সেই জন্যে কি হয় না, পালং শাক যে লাল শাক যদি খান তাহলে কিডনি স্টোনের পরিমাণ কিন্তু বা কিডনি স্টোনের যে ঝুঁকি সেটা কিন্তু কমে যায়। এর পাশাপাশি শরীরে প্রচুর পরিমাণে ফাইবারও পাওয়া যায়। তবে পালং শাকের থেকে লাল শাক এটা কিন্তু সব দিন খাবেন না, সপ্তাহে 2 থেকে 3 দিন খেতে পারেন। পালং শাকও খেতে পারেন, তবে কমানো ভালো। কিন্তু বিশেষ করে এই প্রসঙ্গে আরেকটা, বিশেষ করে যাদের কিডনি স্টোন আছে তাদের ক্ষেত্রে কিন্তু পালং শাক কোনোভাবে খাওয়া যাবে। সে আপনি সপ্তাহে 1 দিন খান আর হাফ দিন খান, কোনোভাবেই খাওয়া যাবে না, কারণ এখানে অক্সালেটের পরিমাণ বেশি থাকে। কিন্তু যাদের কিডনি সামান্য প্রবলেম তারা খেতে পারেন, তবে চেষ্টা করেন পালং শাকের তুলনায় লাল শাকটা বেশি বেশি খেতে। নেক্সট যে উপায়টা বলবো, এই উপায়টা কিন্তু মেয়েদের জন্য খুব সুইটেবল। সেটা হচ্ছে
জলে অল্প পরিমাণে তেঁতুল গুলে তেঁতুল জল করে খান। তেঁতুল জলটা শরীরে কি কাজে লাগবে? অনেকে এটা জানে না যে অল্প পরিমাণ তেঁতুল জলে কিন্তু পটাশিয়াম সাইট্রেট থাকে। তবে বেশি খাওয়া কিন্তু যাবে না, অল্প পরিমাণে খেতে হবে। যেমন ওষুধ খাও, হোমিওপ্যাথি ওষুধ যেমন একটা কাপে হাফ কাপ জলে বা কি 1 কাপ জলে খেতে হয়, সেই রকম পরিমাণে খেতে হবে। এতে কি হয় না, পটাশিয়াম সাইট্রেট থাকে, যে কিনা আমাদের প্রস্রাবের যে পিএইচ লেভেল, অর্থাৎ অ্যাসিড হয় না ক্ষারীয়, এই যে দুটোর ব্যালেন্স পিএইচ লেভেলটা, এই পিএইচ লেভেলটা কিন্তু ঠিক রাখতে সাহায্য করে। তবে এই প্রসঙ্গে একটা কথা বলি, প্রস্রাবের পিএইচ লেভেল বাড়লে কি হয় আর কমলে কি রকম হয়, এটা সম্পর্কে কিন্তু এই মুহূর্তে বলবো না, এটা সম্পর্কে বলতে অনেক টাইম, এর উপরে একটা আলাদা ভিডিও আনবো। আপনারা জানতে চান কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যদি 100-র উপর কমেন্ট আসে তবেই আমি ভিডিওটা আনবো, তা নাহলে কিন্তু আনবো না। আমাদের শরীরে অ্যাসিডের মাত্রা যদি বেড়ে যায় তাহলে প্রস্রাবের গন্ধ কেমন হবে, বর্ণ কেমন হবে। আবার অ্যাসিডের মাত্রা যদি ক্ষারের মাত্রা যদি বেড়ে যায় তখন বর্ণ কেমন হবে, গন্ধ কমে, এই বিষয়ের উপরে। এর পাশাপাশি তেঁতুল জল কিন্তু কারোর কিডনিতে যদি হালকা ছোট 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 স্টোন পড়ে, সেই স্টোনকে কিন্তু গলিয়ে বাইরে বের করে দিতে খুব ভালো কাজ করে। এটা হয়তো আপনারা জানতেন না। তবে এক্ষেত্রে একটা বিধিনিষেধ আছে। সেই বিধিনিষেধটা হচ্ছে, যারা ডায়াবেটিসে আক্রান্ত বা ক্রনিক কিডনি ডিজিজে আক্রান্ত, মানে কিডনি সিভিয়ার প্রবলেম, সিভিয়ার কন্ডিশন, সেক্ষেত্রে কিন্তু এটা খাওয়া যাবে না। আর যাদের প্রচুর ডায়াবেটিক, সুগারের মাত্রা প্রচন্ড হাই, তাদের ক্ষেত্রে কিন্তু খাওয়া যাবে না, এটা মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে কালো কিশমিশ যদি ভিজিয়ে খেতে পারেন। এর ক্ষেত্রে এই কালো কিশমিশ যদি ভিজিয়ে খান, এর মধ্যেও কিন্তু পটাশিয়াম থাকে। আর এই জন্য এই কালো কিশমিশকে কিন্তু প্রাকৃতিক ডাইউরেটিক বলা হয়। ডাইউরেটিকের কাজ কি? বেশি বেশি প্রস্রাব বার করে দিয়ে প্রেশারকে কন্ট্রোলে রাখা। আর প্রাকৃতিক ডাইউরেটিক যদি কিশমিশ হয় তাহলে এর কাজও কিন্তু সেম হবে। তাহলে প্রেশারে যদি আক্রান্ত হয় সেক্ষেত্রে কালো কিশমিশ খেতে পারেন, এখান থেকে আপনি বুঝে গেলেন। এর পাশাপাশি যাদের ডিহাইড্রেশন হয়, মানে জল কম খায়, এই ডিহাইড্রেশন ব্যক্তিদের ক্ষেত্রে কিডনিকে কিন্তু ডিহাইড্রেট হতে দেয় না, মানে কিডনির যে ওয়াটার লেভেল, সেই ওয়াটার লেভেলটাকে বজায় রাখতে সাহায্য করে কিন্তু এই কিশমিশ। আর এই কিশমিশটা কিন্তু সকালে খালি পেটে খেতে হবে, এটা খেতে পারে। এরপরে যেটা বলবো সেটা আগের দিনে খুব বেশি পাওয়া যেত, তবে বর্তমানে খুব একটা পাওয়া যায় না, তবে চেষ্টা করলে বা একটু খোঁজাখুঁজি করলে পাওয়া যায়। সেটা হচ্ছে বার্লি। বার্লি সিদ্ধ করে খেতে হবে। আগেকার দিনে প্রত্যেকটা বাড়িতে জ্বর হলেই বার্লি খাওয়া হতো। তবে অনেকে এটা ভাবতে পারে যে বার্লি মানে তো ভাতের মাড় বা চালের মাড়। না, এটা কিন্তু না, বার্লি আলাদা, একটা গুঁড়ো ময়দার মতো পাওয়া যায়, ওইটাকে সেদ্ধ করে খাওয়াতে হবে বা ওটাকে জলে ফুটিয়ে খাওয়াতে হবে। এ কি করবে না, কিডনিকে ফিল্টার করতে সাহায্য করবে। কিডনি তো আমাদের শরীরের সমস্ত ওয়েক প্রোডাক্টগুলোকে বার করে, টক্সিন বার করে শরীরকে ফিল্টার করছে। তাহলে কিডনিকে ফিল্টার করবে। কিডনি তো নিজের সমস্ত শরীরকে ফিল্টার রাখছে, ঠিক কথা, কিন্তু কিডনি নিজেরও তো ফিল্টার হওয়া দরকার। আমরা যেমন একটা ছাঁকুনি দিয়ে কোনো কিছু ছেঁকে, সেই যে জিনিসটাকে ছাঁকছি বা যে জলটাকে ছাঁকছি, সেই জলটা তো ক্লিয়ার হয়ে গেল, কিন্তু ছাঁকুনির গায়ে তো ময়লা হবে, সেই ছাঁকুনিটাকেও পরিষ্কার করা তো উচিত। তো সেই রকম কিডনি তো একটা ছাঁকুনি। তাহলে কিডনিকে পরিষ্কার কে করবে, ফিল্টার কে রাখবে, সেটা হচ্ছে বার্লি। বার্লি কিডনিকে ফিল্টার রাখে। এর পাশাপাশি যাদের প্রস্রাবে জ্বালা করে, প্রস্রাবে প্রচুর জ্বালা হয়, তারা যদি বার্লি খেতে পারে সেক্ষেত্রে কিন্তু এই প্রস্রাবের জ্বালার পরিমাণটা একেবারে কমে যাবে। তবে এটা সপ্তাহে 2 দিন খাবেন, সপ্তাহে 2 দিন 1 গ্লাস করে খেলেই হবে, তাতেই শরীরের সমস্ত কিছু কাজ দেবে। এবার এই খাবারগুলো খেলে কিডনি ভালো থাকবে। এবার চলে আসি কয়েকটা উপায় যেগুলো আমরা প্রতিনিয়ত করতে থাকি আর যার কারণ হেতু কিডনি কিন্তু আস্তে 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 ক্ষতির দিকে যায়। সেগুলোর মধ্যে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে পেন কিলার খাওয়া কমাতে হবে। শরীরে কোথাও যন্ত্রণা হচ্ছে, কোনো জায়গায় ব্যথা হচ্ছে, ঠিক কথা, তার জন্য প্রপার ট্রিটমেন্ট নিন। যন্ত্রণাটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, সেই কারণটাকে উদ্ঘাটন করে যদি সারিয়ে দেওয়া যায় তাহলে তো যন্ত্রণা সেরে যাবে। তাই হঠাৎ করে পেন কিলার খাওয়া বা পার ডে অনেকে আছে পেন কিলার খেতে থাকে, এই খাওয়াটা কিন্তু বন্ধ করতে হবে। হাই প্রোটিন ডায়েট, প্রোটিন জাতীয় খাবার খাওয়া ভালো, কিন্তু অনেকে আছে হাই প্রোটিন জাতীয় খাবার খায়, আর সেটা একদিন নয়, দিনের পর দিন খেতে থাকে। এখন একটা কথা বলি, আপনি যে হাই প্রোটিন জাতীয় খাবার যদি খান সেক্ষেত্রে আপনি কত কঠোর পরিশ্রম করেন। আপনি যতটুকু পরিমাণের প্রোটিন খাচ্ছেন সেই পরিমাণে তো পরিশ্রম করে আপনাকে শক্তিটাকে ব্যয় করতে হবে।
এমন অনেকে আছে যাদের বসা কাজ কিন্তু তারা হাই প্রোটিন জাতীয় খাবার খায়, এক্ষেত্রে কিন্তু কিডনির সমস্যা তৈরি হয়। হাই প্রোটিন জাতীয় খাবার খাওয়ার কিন্তু খুব একটা প্রয়োজন হয় না। নেক্সট হচ্ছে প্রস্রাব চেপে রাখবেন না। পুরুষ বা নারী প্রত্যেকে হচ্ছে প্রস্রাব চেপে রাখা কিন্তু কিডনির জন্য মারাত্মক ক্ষতিকর, শুধু কিডনির জন্য নয়, ইউটিআইও হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। তাই প্রস্রাব চেপে না রাখাটা সব থেকে বেটার হবে। নেক্সট হচ্ছে ডায়াবেটিসকে কন্ট্রোল করা। ডায়াবেটিসকে যদি ঠিকঠাকভাবে কন্ট্রোল না করতে পারেন তাহলে কিন্তু খুব সমস্যা। ডায়াবেটিসকে যদি কন্ট্রোল না করতে পারেন সেক্ষেত্রে প্রথমেই কিডনির বারোটা বেড়ে যাবে, তারপরে শরীরে অন্যান্য অঙ্গ তো নষ্ট হতে শুরু করবে। সেই জন্য যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের অন্তত 3 মাস অন্তর অন্তর ক্রিয়েটিনিন, অ্যালবুমিন টেস্টটা করানো উচিত, কিডনিটা কেমন আছে দেখা উচিত। তাই ডায়াবেটিস যদি আপনি আক্রান্ত হন তাহলে ডায়াবেটিসকে যত তাড়াতাড়ি সম্ভব কন্ট্রোলে রাখার চেষ্টা করুন। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে, কোনো কোম্পানিকে ছোট করার উদ্দেশ্যে আমি বলছি না, আমি মানুষের সচেতনতার কারণে বলছি, সেই সূত্রে কোনো রকম কোনো কিছু বাজে উদ্দেশ্য নেই। সেটা হচ্ছে, অনেকে আছে কি না কিডনির সমস্যা থাকলে হার্বাল জাতীয় ওষুধ খায়, বিভিন্ন রকম হার্বাল মেডিসিন কিনে খায়। এগুলো হঠাৎ কিনে খেতে যাবেন না, কারণ হার্বাল জাতীয় অনেক মেডিসিনে মাইল্ড স্টেরয়েড থাকে, যেটা কিন্তু কিডনির জন্য মারাত্মক। তাই প্রপার কোনো এক্সপেরিমেন্ট বা এক্সপেরিয়েন্স ডাক্তারবাবু ছাড়া হঠাৎই হার্বাল প্রোডাক্ট কিনে খেতে যাবেন না, এটাতে কিন্তু খুব সমস্যা আরো বাড়বে বই, কখনো কমবে না। তো এই তো মোটামুটি কয়েকটা সতর্কতা জানালাম, কয়েকটা খাবারের কথাও বললাম। এমন কিছু খরচার নয়, সেটা আমি জানি, প্রত্যেকের দৈনন্দিন কাজে ব্যবহৃত হয়। এই সমস্ত কথাগুলোই বললাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, কারণ কিডনি প্রত্যেকের শরীরে আছে, প্রত্যেকটা মানুষের এই বিষয়ে সচেতন থাকা উচিত। তাই প্রত্যেকের কাছে শেয়ার করবেন, জানা অজানা প্রত্যেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা কিন্তু এই পর্যন্ত।